দীপ্ত সন্ধ্যার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ও অমুসলিম ঘোষণার দাবি, ঢাকায় খতমে নবুয়াত মহাসম্মেলন। জনগণের তীব্র ক্ষোভের মুখে 2% খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার, ট্রাম্পের দাম কমার আশা। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ও অমুসলিম ঘোষণার দাবি জানানো হয়েছে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন থেকে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সম্মেলন থেকে দাবি আদায়ে নানা কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তারা ক্ষমতায় গেলে মহান আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা সংবিধানে পুনর্বহাল করবেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন কেন্দ্র করে শনিবার ঐতিহাসিক এই স্থান পরিণত হয় জনসমুদ্রে। দেশের বিভিন্ন স্থান থেকে আলেম ওলামা এবং ধর্মপ্রাণ মুসলমানরা এতে জড়ো হন। সম্মিলিত খতমে নবুয়াত পরিষদের এই আয়োজনে ভারত, পাকিস্তান, সৌদি আরব ও মিশরের আলেমরাও অংশ নেন। আলেম ওলামাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এতে যোগ দেন। এ সময় বক্তারা ইসলামের নামে বিভ্রান্তি ছড়ানো বন্ধের দাবি জানান। যদি প্রয়োজন হয় আবার বাতিলের মতো ঢাকা করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে বক্তব্য রাখেন দলটির এই সহকারী সেক্রেটারি জেনারেল। আমরা যদি এই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। মহাসম্মেলনে উত্থাপিত দাবির বিষয়ে বিএনপির অবস্থান জানান দলটির স্থায়ী কমিটির এই সদস্য। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়। এদেশের জনগণ যদি আমাদেরকে মহব্বত করে দায়িত্ব দেয়, যদি আপনারা সবাই সহযোগিতা করেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে, আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে। কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। সালাউদ্দিন আহমদের বক্তব্য চলাকালে কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবিতে হইচই শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমি আখেরি নবী, আমার পরে কোনো রাসূল আসবে না, কোনো নবী আসবে না। যদি কেউ এর পরে কেউ দাবি করে থাকেন, নিজেকে নবী ঘোষণা করে থাকেন, তাহলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর মধ্যে নাই। আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলনে দেশের বেশ কয়েকজন শীর্ষ আলেমও বক্তব্য রাখেন। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি দায়িত্বে এলে ভারতের দাদাগিরি বন্ধে বেশি গুরুত্ব দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বিএনপি জনগণের ভোটে দায়িত্বে এলে বিশেষ গুরুত্ব পাবে ফারাক্কা ও তিস্তা ইস্যু। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ন্যায্য পানির হিস্সা, সীমান্তে হত্যার মতো বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। প্রতিবেশী হলেও দুর্ভাগ্যজনকভাবে মোদি সরকার বাংলাদেশকে চাপে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি। আপনার বাংলাদেশকে সহযোগিতা করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা গত এই সরকারের, মোদী সরকারের সময় দেখেছি উল্টো তারা বাংলাদেশের চাপে ফেলেছেন, সব নিয়ে গেছেন, এটা আমাদেরকে বিনিময়ে কিছু দেয়নি। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফেলিয়ার অফ আওয়ামী লীগ গভর্নমেন্ট, হাসিনা গভর্নমেন্ট। দে কুড নট টেক এনিথিং, তারা কিছু নিতে পারে। যারা নির্বাচন পেছানোর কথা বলছে, তারাই নির্বাচনের প্রচার প্রচারণায় অনেক এগিয়ে আছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার সময় কথা বলেন দলটির ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী। শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিকভাবে 133টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে ডক্টর কামাল হোসেনের দল। সুব্রত চৌধুরী লড়বেন ঢাকা 6 আসন থেকে। সুব্রত চৌধুরী আরও বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, তবে কয়েকটি দল এখনও নির্বাচন পেছানোর সুযোগ খুঁজছে।
শেষ সময়ে এসে কয়েকটি দল আবার নতুন করে কিছু দাবি দাওয়া সরকারের কাছে উপস্থাপন করছে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় বা নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে না, তারা কিন্তু আপনারা আমার থেকে অনেক দূরে এগিয়ে গেছে। 17 নভেম্বর শেখ হাসিনার রায় ঘোষণা করা হবে, এই জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে পটুয়াখালী সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, রায় ঘোষণা নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই, সবকিছু ভালোভাবেই হয়ে যাবে এবং যে যার দায়িত্ব ভালোভাবেই পালন করবে। ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, এজন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার সরকার নিয়েছে। রায় ঘোষণা করা হবে, এটা তো কনফার্ম, সে আপনাদের কোর্টে থেকে জানিয়ে দিয়েছে। এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা নেই। এটা খুব ভালোভাবে হয়ে যাবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেটটা ডিক্লেয়ার করে ইলেকশন কমিশন, বাট এটা ফার্স্ট উইক ফেব্রুয়ারির প্রথম দিক দিয়ে হবে, রোজার আগে হবে। ডেটটা হয়তো ইলেকশন কমিশন, বাট এই জন্য আমাদের যা যা প্রস্তুতি নেওয়ার দরকার আমরা এটা নিয়ে নিচ্ছি। আগামী জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করলেও কোনো ফল হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। শনিবার খুলনায় নির্বাচন উপলক্ষে পুলিশের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন। আইজিপি বলেন, ক্রসফায়ার আর গুমের ভয় দেখিয়ে সন্ত্রাসীদের দমন করতে চাই না। আইনের প্রক্রিয়া আদালতের মাধ্যমে সন্ত্রাসীদের বিচার হবে। তিনি জানান, অনিয়মে জড়িত কোনো পুলিশ সদস্যকে নেতৃত্বের দায়িত্বে রাখা হবে না। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। সেন্টার বন্ধ করবেন, আমি রি-ইলেকশন হবে, আমি 42,500 করে বলবো। 1000 বন্ধ করবেন, 42,000 হয়ে যাবে, 41,000 হয়ে যাবে। ইলেকশন আপনি ঠেকাতে পারবেন না, ওই সন্ত্রাসীরা পারবে না। আমার বিষয়, কারণ মানুষ ইলেকশনমুখী, নির্বাচনমুখী, এটাই হচ্ছে বড় শক্তি। এবার ভোটের হাওয়া। জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর 1 আসন থেকে বিতর্কিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন ছাড়া একবারও বিজয়ী হতে পারেনি বিএনপির প্রার্থীরা। এবার নিজেদের অস্তিত্ব ফিরিয়ে আনতে চান তারা। জামায়াত ও ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলের প্রার্থীরাও আটঘাট বেঁধেই মাঠ চষে বেড়াচ্ছেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পৌরসভা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের 7 থেকে 12 নম্বর ওয়ার্ড নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এই আসনের খসড়ার সীমানা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা এরই মধ্যে ব্যানার, ফেস্টুন নিয়ে নিজেদের যোগ্যতা ও জনপ্রিয়তা জানান দিচ্ছেন স্থানীয় ভোটারদের কাছে। এরকম প্রার্থী চাই যিনি সর্বসময় আমাদের সাধারণ জনগণের পাশে থাকবে। গত বছরগুলো আমরা ভোট দিতে পারি নাই, এখন সুষ্ঠু নির্বাচন যদি হয় তা আমরা যে যোগ্য প্রার্থী তাকেই ভোট দিব এই আশাবাদী। গাজীপুর 1 আসনটি গেল 30 বছর আওয়ামী লীগেরই দখলে ছিল। টানা 4 বার এই আসন থেকে অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক সংসদ সদস্য নির্বাচিত হন। সবশেষ এই আসনটিতে 1996 সালের 15 ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনে বিএনপির প্রার্থী জয়লাভ করেছিল। এরপর থেকেই বিএনপির হাতছাড়া হয়ে যায় গাজীপুর 1। সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এবার এই আসনের দখল ফিরে পেতে চায় বিএনপি। এখন পর্যন্ত দলীয় মনোনয়নের দৌড়ের ট্র্যাকে আছেন হাফ ডজনেরও বেশি প্রার্থী। আমাদের 2026 সালের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এবং এই নির্বাচনে আমাদের জনাব তারেক রহমানের দেওয়া 31 দফা বাস্তবায়নের জন্য আমাদের যা যা করা দরকার সেই কাজগুলো আমরা অবশ্যই করব। নতুনত্ব যদি এখানে আসে, হঠাৎ করে এসে তারপরে এই দখলদারিত্বের রাজনীতির মতো যদি কিনা মনোনয়ন কেউ নিয়ে যায় তাহলে তাকে পাস করানো খুব কঠিন। আগে ভাগে গাজীপুর 1 আসনে মনোনয়ন নিশ্চিত করে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী সাবেক সচিব শাহ আলম বকশী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জি.এম. রুহুল আমিন। যাদের কাছেই যাচ্ছি, মানুষের কাছে, সবার কাছেই পরিবর্তন, যেহেতু তারা আওয়ামী লীগ দেখেছে, বিএনপি দেখেছে,
জাতীয় পার্টির শাসন দেখেছে। এখন সবাই পরিবর্তন চায়। সেই পরিবর্তনের কারণেই মানুষের পক্ষে আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে ব্যাপক একটি গণজোয়ার তৈরি হয়েছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হলেও কেন্দ্রে গিয়ে যোগ্য প্রার্থীকেই ভোট দিতে চান সাধারণ ভোটাররা। ভোট কেন্দ্রে যেতে পারি নাই, ভোট দিতে পারি নাই। আমাদের একটাই দাবি, এই নির্বাচনে আপাতত আমরা যেন সাধারণ মানুষ, সাধারণ পাবলিক আমরা যেন ভোট কেন্দ্রে যেতে পারি, আমরা যেন ভোটটা দিতে পারি। এই কারণে আমাদের ভোট দেওয়া হয় নাই, তাই এবার নিয়ত করছি যদি নির্বাচনের পজিশন ভালো হয় আল্লাহর কাছে আশা করছি আমরা ভোট দিতে যাব। তবে কে হচ্ছেন গাজীপুর 1 আসনের আগামী দিনের কাণ্ডারি তা বাছাই করতে ভোটারদের অপেক্ষা করতে হবে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের অনুষ্ঠান আয়োজনের জন্য। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। রাজশাহীতে বিচারকের ছেলে হত্যায় গ্রেপ্তার ব্যক্তির বক্তব্য মিডিয়ায় প্রচারের ঘটনায় ব্যাখ্যা দিতে পুলিশ কমিশনারকে আদালতে তলব করা হয়েছে। রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা ও স্ত্রীকে আহত করার পর গ্রেপ্তার আসামি লিমন মিয়ার বক্তব্য মিডিয়ায় প্রচার হয়। পুলিশ হেফাজতে থাকাকালে ভিকটিমকে দোষারোপ করে মিডিয়ায় বক্তব্যের ঘটনায় কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। আগামী 19 নভেম্বর আদালতে উপস্থিত হয়ে এর ব্যাখ্যা দেওয়ার কথা বলেছে আদালত। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা ও শিক্ষায় অন্তর্ভুক্তি বাড়াতে করণীয় নিয়ে রেজিলিয়েন্স ইন অ্যাকশন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীতে ইসমাইলি কাউন্সিলর ফর বাংলাদেশ অ্যান্ড ইসমাইলি সিভিক বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় প্রতিবন্ধী পুনর্বাসন ও গবেষণা সমিতি, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন এবং ফ্যামিলিজ ফর চিলড্রেন্স সহ অংশীদার সংস্থাগুলোর ভিজুয়াল উপস্থাপনা ছিল। এতে বক্তব্য রাখেন ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আদনান হোসেন, প্রতিবন্ধী পুনর্বাসন ও গবেষণা সমিতির নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন, আয়াত কেয়ারের সিইও রাহাত হোসেন, বিএসআরএম গ্রুপের কর্পোরেট বিষয়ক প্রধান সৌমিত্র মুৎসদ্দি এবং ইসমাইলি কাউন্সিল ফর বাংলাদেশের সভাপতি মাদাদ আলী ভিরানি। তীব্র সমালোচনা ও ক্ষোভের মুখে 2 শতাধিক খাদ্যপণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে করে কফি, গরুর মাংস, কলা ও কমলার রস সহ 2 শতাধিক খাদ্যপণ্যের দাম কমে আসবে। যুক্তরাষ্ট্রে কোনো মূল্যস্ফীতি নেই বলেও দাবি করেছেন ট্রাম্প। চলতি বছরের 2 এপ্রিল বিশ্বের 100টিরও বেশি দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। তার এই পদক্ষেপে বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে গুরুতর নেতিবাচক প্রভাব পড়ে। মার্কিন বাজারে বিভিন্ন দেশে পণ্যের উপস্থিতি কমে যায়, ফলে খাদ্য ও কৃষিজ সহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়। যুদ্ধবিধ্বস্ত গাজায় বাস্তুচ্যুত লাখো মানুষের উপর ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এর মধ্যেই নিম্নচাপের প্রভাবে উপত্যকাটিতে থেমে থেমে বৃষ্টিপাত এবং ঠান্ডা বাতাসের কারণে চরম দুর্ভোগে পড়েছেন অসহায় ফিলিস্তিনিরা। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজা সিটিতে ভারী বৃষ্টিপাতের পর অস্থায়ী আশ্রয় শিবিরের তাঁবুগুলোতে পানি ঢুকে গেছে। তাঁবুর সামনের সড়কেও জমে রয়েছে পানি। এতে জীর্ণ তাঁবু ও আশ্রয় কেন্দ্রগুলো ধসে পড়ার শঙ্কায় রয়েছে। গাজা মিডিয়া অফিস জানায়, ইসরায়েলি বোমা বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির কারণে সমস্ত তাঁবু 93% আশ্রয়ের জন্য অনুপযুক্ত হয়ে পড়েছে। এদিকে যুদ্ধবিরতির পরও এমন দুর্ভোগের মাঝে ইসরায়েলি বাহিনী গাজায় প্রয়োজন অনুযায়ী মানবিক সাহায্য প্রবেশ করতে দিচ্ছে না। এসো আলো ছড়াই শেরপুরে, এই স্লোগানকে ধারণ করে শেরপুরে অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শেরপুর রানার কমিউনিটির উদ্যোগে শুক্রবার আয়োজিত এই দৌড় প্রতিযোগিতা হয় 4টি পৃথক ক্যাটাগরিতে। 21.1 কিলোমিটারের হাফ ম্যারাথন ছাড়াও ছিল 10 কিলোমিটার, 5 কিলোমিটার ও শিশুদের জন্য 1 কিলোমিটারের ফান রান। ঝিনাইগাতি উপজেলার রাংটিয়া উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয় দৌড় প্রতিযোগিতা। হাফ ম্যারাথনে অংশগ্রহণকারীরা গজনী অবকাশ পর্যটন কেন্দ্র ঘুরে আবার রাংটিয়া স্কুল মাঠে ফিরে দৌড় শেষ করেন। দেশের বিভিন্ন প্রান্তের 800-র বেশি নারী পুরুষ এতে অংশ নেন। দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ অমুসলিম ঘোষণার দাবি, ঢাকায় খতমে নবুয়াত মহাসম্মেলন।
জনগণের তীব্র ক্ষোভের মুখে 2% খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার, ট্রাম্পের দাম কমার আশা। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।